সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন যমুনা আইডেস্কে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ৩ মাস পর একদিনে ৭,০০০-এর বেশি করোনায় প্রাণহানি, রেকর্ড 2,79,000 রোগী শনাক্ত। WHO বলছে 2021-এর আগে মিলবে না ভ্যাকসিন। কনস্যুলেট বন্ধের ঘোষণায় আবারও চীন মার্কিন টানাপোড়েন, আলোচনার পরও লাদাখে 40,000 চৈনিক সশস্ত্র সেনা চিহ্নিত। বন্যায় নানামুখী দুর্দশায় এশিয়ার মানুষ, 550-র বেশি প্রাণহানি। IFRCর সংখ্যা, মানবিক সংকটের পথে ভুক্তভোগী দেশগুলো। এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। ৩ মাস পর আবারও একদিনে ৭,০০০-এর বেশি প্রাণহানি কেড়ে নিল করোনা ভাইরাস। মাঝে দীর্ঘদিন 24 ঘন্টায় গড় মৃতের সংখ্যা ছিল 5,০০০-এর নিচে, কিন্তু বুধবার আবারও 7,109 জনের মৃত্যুর খবর দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা মহামারীতে এই নিয়ে মৃতের সংখ্যা ছাড়ালো 6,29,000। একদিনে রেকর্ড সংখ্যক 2,79,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত 1,54,00,000-এর কাছাকাছি। 24 ঘন্টায় সর্বোচ্চ 1300 জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। যুক্তরাষ্ট্রে প্রাণ গেছে প্রায় 1200 মানুষের। দেশটিতে মোট প্রাণহানি প্রায় 1.5 লাখ। বুধবার একদিনে রেকর্ড 1100 প্রাণহানি দেখল ভারত। মেক্সিকোতে আরও 1000 মৃত্যুতে 40,000 ছাড়িয়েছে প্রাণহানি। 2021 সালের আগে হাতে আসবে না কোভিড-19-এর কোনো ভ্যাকসিন। বুধবার কঠোরভাবে এই বার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা জানিয়েছে, চূড়ান্ত পরীক্ষায় উতরে যাওয়াই সাফল্য নয়, বরং মানব শরীরে সেটি নিরাপদ ও কার্যকরী কিনা সেই নিশ্চয়তার প্রয়োজন। একই দিনে ফাইজার ও বায়োএনটেকের পরীক্ষামূলক ভ্যাকসিনের 10 কোটি ডোজ কেনার চুক্তি সই করেছে ট্রাম্প সরকার, যাতে খরচ হবে $195 কোটি। হঠাৎ করে মৃত্যুহার বৃদ্ধি পাওয়ায় বলিভিয়ার কবরস্থানগুলোতেও উপচে পড়া ভিড়। কর্তৃপক্ষের দাবি, আগে দৈনিক 1 থেকে 2 জনের অন্ত্যেষ্টিক্রিয়া হলেও এখন সমাহিত হন 30 থেকে 40 জন। প্রতিবেশী পেরুতেও লাফিয়ে বাড়ছে সংক্রমণ। মোট আক্রান্ত 3,66,000-এর বেশি, মারা গেছেন 17,500 মানুষ। এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্তা, 2021 সালের আগে মিলছে না কোভিড-19 ভ্যাকসিন। ততদিন প্রতিরোধ ব্যবস্থাকেই দিতে হবে সর্বাধিক গুরুত্ব। দুটি বিষয়ে বাস্তববাদী হতে হবে। প্রথমত, প্রতিষেধক বাজারে আনতে পর্যাপ্ত সময় দিতে হবে, আর দ্বিতীয়ত, প্রয়োগের আগে টিকাটি মানব শরীরের জন্য পুরোপুরি নিরাপদ ও কার্যকরী কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে হবে। সবকিছু মিলিয়ে আগামী বছরের আগে ভ্যাকসিন হাতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। পরীক্ষা পুরোপুরি সফল হওয়ার আগে বাণিজ্যের দৌড়ে এগিয়ে গেছে ফাইজার বায়োএনটেকের সম্ভাব্য ভ্যাকসিন। বুধবার যুক্তরাষ্ট্রের সাথে হয় বিশাল অঙ্কের চুক্তি। চুক্তি অনুসারে যুক্তরাষ্ট্রে ভ্যাকসিনের 40 কোটি ডোজ সরবরাহ করা হবে। আপাতত $195 কোটি বিনিময়ে 10 কোটি ডোজ কেনার চুক্তি সই করেছে ট্রাম্প প্রশাসন। মানব শরীরে এর 2টি ডোজ প্রয়োগ করতে হবে, যার বাজার মূল্য ধরা হয়েছে $39। এদিকে লকডাউন প্রত্যাহারের পর মার্কিন রাজ্য টেক্সাস ও ক্যালিফোর্নিয়ায় সর্বোচ্চ রোগী শনাক্ত হচ্ছে। এ পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ নার্সিং হোমগুলোর প্রতি নজর দিচ্ছে সরকার। দেশজুড়ে নার্সিং হোমগুলোয় কর্মকর্তারা সর্বোচ্চ করোনা ঝুঁকিতে। প্রত্যেকের নমুনা পরীক্ষা করবে সরকার। এজন্য বসানো হয়েছে 15,000 বুথ। এছাড়া নার্সিং হোমগুলোর স্বাস্থ্যসেবা কাঠামোর জন্য $500 কোটি তহবিল দেবে প্রশাসন। ইউরোপের দেশগুলোয় কড়াকড়ি শিথিলের পর নতুনভাবে সংক্রমণ ঘটায় স্থানীয়ভাবে ছোট ছোট এলাকায় দেওয়া হচ্ছে লকডাউন। কঠোর হচ্ছে করোনা শিষ্টাচার ও স্বাস্থ্যবিধি। মৌলি ইসলাম, যমুনা নিউজ। তৃতীয় দফা পরীক্ষাতেও করোনা পজিটিভ এসেছে ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর। সিএনএনকে এই তথ্য তিনি নিশ্চিত করেছেন নিজেই। তিনি বলেছেন, সামান্য জ্বর ছাড়া তেমন কোনো উপসর্গ নেই, এমনকি শারীরিক অবস্থাও বেশ ভালো। গেল 7 জুলাই করোনা শনাক্ত হয় ব্রাজিলিয়ান প্রেসিডেন্টের শরীরে। এর 2 সপ্তাহ পর ফের পরীক্ষা করালে রিপোর্ট তখনও পজিটিভ আসে, যদিও রিপোর্ট পাওয়ার আগেই তিনি জনসমাগমে হাজির হন। করোনা পরবর্তী অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে যে চুক্তি হয়েছে তা আরও আগে হওয়া উচিত ছিল, এমন মন্তব্য করেছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড। তিনি বলেছেন, আগের কার্যক্রম নিয়ে বিতর্ক না করে সবাইকে সহযোগিতায় এগিয়ে আসতে হবে। আগের যে কোনো উদ্যোগের সাথে মহামারী পরিস্থিতির কোনো বিতর্ক চলে না, কারণ এখন যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বিশ্ব, এতে সবার সহযোগিতা প্রয়োজন। এটি বাস্তবায়ন হলে করোনা মোকাবেলার পাশাপাশি অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।
Italy, Spain, Greece. কনস্যুলেট বন্ধের নির্দেশকে কেন্দ্র করে আবারও চীন মার্কিন সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে। বুধবার হিউস্টনের কনস্যুলেটের পর আরও চীন কূটনীতিককে দফতর বন্ধের হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। অভিযোগ, যুক্তরাষ্ট্রের মেধাস্বত্ব ভিত্তিক সম্পদ তারা চুরি করছে। এই ঘটনায় পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জিনপিং সরকার। হংকং ইস্যুকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই কূটনৈতিক উত্তেজনা চলছে চীন যুক্তরাষ্ট্র সম্পর্কে। এর পাশাপাশি যোগ হয় করোনা ভাইরাসের ভ্যাকসিন গবেষণার তথ্য চুরির অভিযোগও। এবার চীনের বিরুদ্ধে মেধাস্বত্ব ভিত্তিক সম্পদ চুরির অভিযোগ আনল যুক্তরাষ্ট্র। বন্ধের নির্দেশ দেওয়া হয় হিউস্টনের চীনা কনসুলেট অফিস। মেধাস্বত্ব ভিত্তিক সম্পদ চুরির ঘটনা নতুন নয়। চীন বহুদিন ধরেই কাজটি করে আসছে। যুক্তরাষ্ট্র এর আগে একাধিকবার চীনকে সতর্ক করেছে। শুধু যুক্তরাষ্ট্রই নয়, ইউরোপের বিভিন্ন দেশের মেধাস্বত্ব চুরি করেছে চীন। তাই দেশটির বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছি। যুক্তরাষ্ট্রের এমন ঘোষণার পর চীনা কনসুলেট দফতরে ধোঁয়ার কুণ্ডুলি দেখা যায়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম বলছে, অফিস বন্ধ করার আগে চীনা কর্মকর্তারা বিভিন্ন গোপন নথি আগুনে পুড়িয়ে থাকতে পারেন। এদিকে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে অন্যায্য বলে উল্লেখ করেছে চীন। কনসুলেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান বেইজিংয়ের। তা না হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকিও দেওয়া হয়। যুক্তরাষ্ট্র হঠাৎ করে হিউস্টনে চীনের কনসুলেট জেনারেলের সব কার্যক্রম বন্ধ করে দিতে বলেছে। চীন এ ধরনের দমনমূলক ও অন্যায্য পদক্ষেপের কঠোর নিন্দা জানাচ্ছে। এ ধরনের পদক্ষেপ চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য অন্তর্ঘাতমূলক। বর্তমানে ওয়াশিংটনে চীনের দূতাবাসের পাশাপাশি হিউস্টন, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো এবং শিকাগোতে দেশটির কনসুলেট রয়েছে। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। কয়েক দফা সামরিক আলোচনার পরও লাদাখ সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করেনি চীন। এখনও ভারী সমরযান এবং যুদ্ধাস্ত্র সহ 40,000 সামরিক সদস্যের উপস্থিতির কথা জানাচ্ছে ভারতের শীর্ষ গণমাধ্যমগুলো। জুলাইয়ের 14-15 তারিখ শেষবারের মতো সীমান্ত সংঘাত বন্ধে আলোচনায় বসে প্রতিবেশী দুই দেশ। সে সময় দুই পক্ষই সম্মতি দেয় বিতর্কিত অঞ্চলগুলো থেকে সেনাদের পিছিয়ে নেওয়ার বিষয়টিতে। তারপরও সীমান্তে মহড়া জারি রেখেছিল ভারত, তাই সামরিক ঘাঁটি সরায়নি চীনও। এই পরিস্থিতিতে টেলিযোগাযোগ এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বেইজিংয়ের ওপর থেকে নির্ভরশীলতা কমাতে দিল্লিকে পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন ভারত ব্যবসায়িক কাউন্সিলের ভার্চুয়াল সম্মেলনে এই আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। চীনের কমিউনিস্ট পার্টির চ্যালেঞ্জ মোকাবেলায় গণতান্ত্রিক দেশগুলোর জোটবদ্ধ হওয়া উচিত, কারণ আমাদের অবকাঠামো প্রকল্প, সরবরাহ চেইন, সার্বভৌমত্ব এবং গণস্বাস্থ্য ঝুঁকিতে। লাদাখ সীমান্তে পিএলএর সাম্প্রতিক হামলা এবং 20 ভারতীয় সেনাকে হত্যার ঘটনায় জিনপিং সরকারের আগ্রাসনের বড় উদাহরণ। সেটি মোকাবেলা করতে পারে যুক্তরাষ্ট্র ও ভারতের সতর্কতামূলক পদক্ষেপ। এরই মধ্যে টিকটক সহ 59টি মোবাইল অ্যাপ নিষিদ্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। We've also invited Prime Minister Modi to the next G7, where we'll advance the Economic Prosperity Network. বন্যায় নানামুখী সংকটে এশিয়ার পানিবন্দী মানুষ সবচেয়ে ক্ষতিগ্রস্ত। চীন, ভারত, নেপাল ও বাংলাদেশের প্রাণহানি 550। এর সাথে রয়েছে তীব্র খাদ্য সংকট, মারা পড়ছে বহু বন্যপ্রাণীও। আন্তর্জাতিক দাতব্য সংস্থা IFRCর শঙ্কা, চরম মানবিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়া। বাড়িঘর, রাস্তাঘাট সবই পানির তলায়। মাথা গোজার ঠাঁইটুকু হারিয়ে দিশেহারা ভারতের আসাম রাজ্যের বাসিন্দারা। কুল কিনারা না পেয়ে অনেকে আশ্রয় নিয়েছেন বাঁধ ও উঁচু সড়কগুলোয়। বানভাসীরা বলছেন, প্রাণে বাঁচলেও নেই সুপেয় পানি বা পর্যাপ্ত খাবার। গবাদি পশু নিয়েও পড়েছেন বিপাকে। রাজ্যের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানেও মারা গেছে শতাধিক পশু। পরিস্থিতি খুবই ভয়াবহ। আমাদের বাড়িঘর সবকিছু বিলীন হয়ে গেছে বন্যায়। খাবার নেই, মারা পড়ছে গবাদি পশু। কোনো রকমে বেঁচে থাকা, জানি না সন্তানদের নিয়ে কিভাবে চলবো। এখনো সরকার থেকে কোনো সহায়তা পাইনি। এদিকে চীনের 4 শতাধিক নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। দুর্গতদের উদ্ধারে চলছে অভিযান। শঙ্কা, আগস্ট নাগাদ অবনতি ঘটবে পরিস্থিতির। আন্তর্জাতিক দাতব্য সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটি বলছে, ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে চরম মানবিক সংকটে পড়বে দক্ষিণ এশিয়া। অমিত হাসান রবিন, যমুনা নিউজ।
আফগানিস্তানের হেরাত প্রদেশে নিরাপত্তা বাহিনীর বিমান হামলায় ৮ বেসামরিক নাগরিক ও ৩৭ তালেবান সহ কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে। অঞ্চলটির গভর্নর জানান, খাম জিয়ারত এলাকায় তালেবানের গুরুত্বপূর্ণ ৬ কমান্ডারের অবস্থান রয়েছে এমন খবরেই অভিযান চালানো হয়। তবে এখনও পরিষ্কার না নিহতদের মধ্যে কতজন তালেবানের শীর্ষ কমান্ডার রয়েছে। তবে তালেবানদের মুখপাত্র কারি মোহাম্মদ ইউসুফ আগমাদি জানিয়েছেন, ২ দফা বিমান হামলায় ৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছে, আহত হয়েছে আরও ১২ জন। ২ দশক ধরে সংঘাত কবলিত আফগানিস্তানে সন্ত্রাসী হামলায় বাবা মা হারানো সন্তানদের দীর্ঘ তালিকায় ব্যতিক্রমী ২ নাম কামার গুল আর হাবিবুল্লাহ। ১৬ আর ১২ বছর বয়সী এই ২ ভাই বোন বাবা মা হত্যার প্রতিশোধ নিয়ে পুরো বিশ্বয়ে সাড়া ফেলে দিয়েছে। আফগানিস্তানের মধ্যাঞ্চলের প্রত্যন্ত গারিবাহ গ্রাম। গেল সপ্তাহে সেখানে হামলা চালায় অর্ধশত তালেবান অস্ত্রধারী। তাদের মধ্যে ৩ জন কামারগুলের বাড়িতে ঢুকে তার বাবা মাকে হত্যা করে। ভয়ে না পালিয়ে নিজেও অস্ত্র হাতে তুলে নেয় ১৬ বছরের কিশোরী। বাবা মা দুজনকেই টেনে হিচড়ে বাইরে নিয়ে গিয়ে গুলি করে মেরে ফেললো। আমারও আর উপায় ছিল না, বাবার বন্দুক নিয়ে পাল্টা গুলি করেছি। গ্রামবাসী এসে জড়ো হওয়ার আগ পর্যন্ত সমানে গুলি করে গেছি। ২ জন মারা গেছে, আরেকজন গুলিবিদ্ধ হয়ে পালিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ঘটনাটি উঠে আসে বিশ্ব দরবারে। বাবা মার হত্যাকারীদের নিজ হাতে শাস্তি দেওয়ায় ক্ষোভ হয়তো কিছুটা কমেছে, কিন্তু চোখের সামনে তাদের নির্মম মৃত্যু আর কিশোর বয়সে হাতে বন্দুক তুলে নেওয়ার বিভীষিকা কবে কাটবে জানা নেই। বাবা মাকে যখন ওরা মেরে ফেলেছিল সে সময় আমার ছোট্ট ভাইটা ঘুমিয়েছিল। আওয়াজ শুনে সেও উঠে আসে, হাতে আরেকটা বন্দুক তুলে নিয়ে আমার সাথে ও গুলি করতে শুরু করে। বর্তমানে সরকারের নিরাপদ আশ্রয় কামারগুল ও তার ভাই। ঘটনার পরপরই প্রেসিডেন্ট আশরাফ খানের সাথে দেখা করাতে রাজধানী কাবুলে নেওয়া হয় তাদের। নুজহাত কামাল, যমুনা নিউজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ বাজেট ঘাটতিতে পড়ল অস্ট্রেলিয়া। সরকারি কোষাধ্যক্ষ জশ ফ্রাইডেনবার্গ জানিয়েছেন, ৩ দশকের মধ্যে প্রথমবার রয়েছে মন্দার আশঙ্কাও। করোনা ভাইরাস সংকটের কারণে প্রায় $৮,৫৮০ কোটি বাজেট ঘাটতির মুখে পড়তে হচ্ছে, যা জিডিপির ৪.৩%। দ্বিতীয় প্রান্তিকে জিডিপি কমতে পারে 7%। মহামারীর প্রভাবে সরকারি ঋণও বেশ কিছুটা বেড়েছে। অর্থনীতির ওপর বেশ বড় আঘাতই বলা যায়। চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে। হংকংয়ের ব্রিটিশ পাসপোর্টধারীদের বিশেষ ভিসা সুবিধা দেবে যুক্তরাজ্য। স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল জানিয়েছেন, ২০২১ সালের জানুয়ারি থেকে শুরু হবে আবেদন। তিনি বলেন, ৩০ লাখ হংকংবাসীকে নাগরিকত্ব দেওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছিল সেই কাজ চলছে। সুবিধাটি চালু হলে যে কোনো সময় দেশটিতে প্রবেশে এবং আশ্রয় সুবিধা ভোগ করতে পারবেন তারা। এছাড়া এই ভিসা সুবিধা হংকংবাসীদের জন্য স্বাধীনতা বলেও মন্তব্য করেন প্যাটেল, যদিও এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে চীন। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্কের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।